বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। এদিকে জামিনে থাকা মামুনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। জানাবো খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে যাচ্ছে বিএনপি। এদিকে নজিরবিহীন জালিয়াতি 60টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুদক। জানাবো মতির বিরুদ্ধে রেড অ্যালার্ট। এবং সর্বশেষ জানাবো হাজীগঞ্জে 83 বস্তা সরকারি চাল উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 4টি ককটেল বোমার বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় 3 জন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বিকাল 5টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং। তিনি বলেন, কয়েকটি মোটরসাইকেল একদল দুর্বৃত্ত এসে বিএনপির কার্যালয়ে অপর পাশের সড়ক থেকে কার্যালয় লক্ষ্য করে পরপর কয়েকটি ককটেল ছুড়ে মারে। ককটেলগুলো কার্যালয় লাইব্রেরির সামনে বিস্ফোরিত হয়। এতে 3 জন পথচারী আহত হয়েছে। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ঘটনার পর বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জামিনে থাকা মামুনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। হেফাজতে ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল মঙ্গলবার এ আদেশ দেন। মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন জানান, মামুনুল হক অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। বিষয়টি আদালতকে জানানো হয়েছে। আদালত আমাদের আবেদন গ্রহণ না করে ওয়ারেন্ট জারি করেছেন। এর আগে একই আদালত 4 এপ্রিল মামুনুল হককে এই মামলায় জামিন দিয়েছেন। উল্লেখ্য, 2021 সালে 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় রয়্যাল রিসোর্টে কথিত স্ত্রী সহ অবরুদ্ধ হন মামুনুল হক। পরে ওই রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নেন তার অনুসারীরা। একই বছরের 18 এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। এই ঘটনার 27 দিন পর 30 এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন তার সঙ্গে থাকা ওই নারী। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে যাচ্ছে বিএনপি। রাজধানী এফআরকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। আগামীকাল বুধবার কর্মসূচি ঘোষণা করা হতে পারে, তবে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে তা এখনো জানানো হয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। সেই লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুত্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয়। খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। এ মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছেন। দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি জানানো হয়েছে। এমনকি পরিবারের পক্ষ থেকে 2 বার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে তাকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। অনতিবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। বিএনপি মহাসচিব আরো বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেছেন। তিনি ভারতের সঙ্গে 2টি চুক্তি, 5টি নতুন সমঝোতা স্মারক ও 3টি চুক্তি নবায়ন সহ 10টি চুক্তির সমঝোতা স্মারক স্বাক্ষর হয় গভীর উদ্বেগ প্রকাশ করছে। সম্পাদিত চুক্তিগুলোতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করছে। তিস্তা সহ অভিন্ন নদীগুলো পানি বন্টনের কোনো চুক্তি না করা, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ না করা, একতরফাভাবে ভারতকে সকল সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে। মির্জা ফখরুল বলেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ, ডাক ও টেলি যোগাযোগের সমঝোতা, কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতা, ঔষধ সংক্রান্ত সমঝোতা, বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ এবং ভারতে ইনসেপস ও বাংলাদেশের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা, সমুদ্র বিষয়ক গবেষণায় 2 দেশের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। ভারতকে সব সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং এটা ম্যান্ডেটবিহীন অবৈধ সরকারের নতজান পররাষ্ট্রনীতি বহিঃপ্রকাশ। এই অবৈধ সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলেছে। এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থ বিরোধী হয় বিএনপি তা প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য সংবলিত
সম্মিলিত সংবাদ সম্মেলন আগামী 28 জুন বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থায়ী কমিটির বৈঠকে বৃহত্তর সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। কিশোরগঞ্জে হাওরের মাঝখানে সড়ক নির্মাণ এবং বেশ কিছু এলাকায় মাটি ভরাট করে কয়েকটি স্থাপনা নির্মাণ করায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি দ্রুত নিষ্কাশিত না হয় এ ভয়াবহ দুর্যোগ সৃষ্টি হচ্ছে। সিলেট ও সুনামগঞ্জ সহ বিভাগের বিস্তীর্ণ এলাকা পানি তলে যাওয়ার অসংখ্য মানুষ সীমাহীন দুর্দশার মধ্যে পড়েছে। দুর্গত এলাকার সরকারের কোনো ত্রাণ তৎপরতা দেখা যায়নি। অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের জন্য সভায় দাবি জানাচ্ছি। বিএনপির একটি ত্রাণ টিম অতি দ্রুত সিলেট সফর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান মির্জা ফখরুল। নজিরবিহীন জালিয়াতি 7টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুদক। অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগে আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের নতুন জালিয়াতির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সাবেক এআইজিপির বিরুদ্ধে অভিযোগ, তিনি তার পুলিশ পরিচয় পাসপোর্টে আড়াল করেছেন। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয় সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে নবায়ন কার্যক্রমে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় তিনি র্যাবের মহাপরিচালক থাকায় চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে। তবে অবৈধ প্রভাব খাটিয়ে এসব ম্যানেজ করেন বেনজির। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা। বেনজিরের পাসপোর্টের বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের 2 অতিরিক্ত মহাপরিচালক ও 2 পরিচালক সহ 15 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আজ দুদকের প্রধান কার্যালয়ে বেলা 11:30 থেকে বিকেল 3টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম এখন পর্যন্ত বেনজিরের নামে থাকা 7টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুদক। এদিকে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, বেনজির আহমেদ ও তার পরিবার আইনজীবীর মাধ্যমে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত বক্তব্য দিয়েছেন। এবারে চিঠিতে নতুন করে সময়ের আবেদন করেননি। লিখিত বক্তব্যে তার অভিযোগগুলোর বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দুর্নীতি ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজির ও তার পরিবার 23 ও 24 জুন দুদকে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগের লিখিত বক্তব্য জমা দেন। বিভিন্ন সূত্রের তথ্য অনুসারে বেনজির আহমেদ সপরিবারে বিদেশ রয়েছেন, এখনো দেশে ফেরেননি। অন্যদিকে বেনজিরের আইনজীবী শাহ মঞ্জুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। অনুসন্ধানে অংশ হিসেবে বেনজির আহমেদকে গত 6 জুন ও স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়েকে 9 জুন প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তবে ধারণা করা হচ্ছে তিনি বা তারা দেশে নেই, যদিও দুদক থেকে তাদের বিদেশে যাত্রায় কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। মতির বিরুদ্ধে রেড অ্যালার্ট। ডক্টর মতিউর রহমানের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এনবিআর এর সদ্য ওএসডি হওয়া এই সদস্য যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য বিমান, স্থল, সীমান্তগুলোতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যরা যেন বর্তমান পরিস্থিতিতে কোনো অবস্থাতেই দেশ ত্যাগ করতে না পারে সেজন্য এই অ্যালার্ট জারি করা হয়েছে বলে দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে। দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে 3 সদস্যের তদন্ত দল গঠন করেছে, যারা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি তথ্য উপাত্তগুলো অনুসন্ধান করবে। এই অনুসন্ধান দলে তদন্ত কর্মকর্তারা আগামী 2-1 দিনের মধ্যে আদালতে মতিউর রহমানের বিদেশ যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা চাইতে পারে বলেও সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে তদন্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানা গেছে। উল্লেখ্য, ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক সদস্য এবং কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মতিউর রহমানের বিপুল দুর্নীতির খবর এখন সারা দেশে টক অব দ্য কান্ট্রি। দুর্নীতি দমন কমিশনের তদন্তের আগে গণমাধ্যমে তার অপকর্মের দীর্ঘ ফিরিস্তি প্রতিদিনই বেরোচ্ছে। তার দ্বিতীয় পক্ষের প্রথম সন্তান সাদিক এগ্রো থেকে একটি 15 লাখ টাকার ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ছবি দেন এবং এটি ভাইরাল হয়। তখনই আলোচনায় আসে কে এই ইফাত। ইফাতের পিতার খোঁজ করতে গিয়ে জানা যায় যে তিনি এনবিআর এর সদস্য এবং কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মতিউর রহমানের পুত্র। তবে মতিউর রহমান এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি জানান এই নামে তার কোনো পুত্র নেই। এখন জানা গিয়েছে তার প্রথম স্ত্রীর আপত্তির কারণেই এবং প্রথম স্ত্রীর পরামর্শে মতিউর রহমান এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই সিদ্ধান্ত গ্রহণ করে তিনি পরবর্তীতে ফেঁসে যাচ্ছেন। যখন গণমাধ্যম ইফাতের প্রকৃত পিতার তথ্য অনুসন্ধান করে তখন তারা জানতে পারে যে ডক্টর মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান হলেন ইফাত। এর পরপরই দেখা যায় ডক্টর মতিউর রহমান তার প্রথম স্ত্রী, পুত্র, কন্যা প্রত্যেকের জন্য এক একজন রত্ন ভান্ডার করেছেন। তাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ গণমাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুলস্থুল পড়ে যায়। সরকারের জন্য পরিস্থিতি বিব্রতকর হয়। এই মতিউর রহমান আবার সোনালী ব্যাংকের পরিচালনা হিসেবে মনোনীত হয়েছিলেন। সবকিছু মিলিয়ে তার দুর্নীতির ফিরিস্তি যেন
যেন বেনজির আহমেদের দুর্নীতিকেও হার মানিয়ে দেয়। এরকম বাস্তবতায় আজ দুর্নীতি দমন কমিশন আনুষ্ঠানিকভাবে মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সাথে মতিউর রহমান যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত করার উদ্যোগ গ্রহণ করার আগে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। এবার মতিউর রহমানের ক্ষেত্রে যেন তেমনটি না ঘটে সেজন্য দুদক শুরু থেকে সতর্ক। তবে একাধিক সূত্র বলছে মতিউর রহমান এবং তার প্রথম স্ত্রী দেশে থাকলে তার প্রথম স্ত্রী ঘরের সন্তান বিদেশে অবস্থান করছেন। তার তৃতীয় স্ত্রী এবং 2 সন্তান ইতিমধ্যে মালয়েশিয়ায় চলে গেছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র ইঙ্গিত করেছেন। তবে মতিউর রহমান এখন পর্যন্ত দেশে আছেন। দেশে থাকলেও গতকাল তিনি তার কর্মস্থলে যাননি। ইতিমধ্যে তাকে আর্থিক প্রতিষ্ঠানের বিভাগে ওএসডি করা হয়েছে বলে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।